আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যার সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি ফারজানা তানি এবং আমি তানজিয়া জুথি। করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকারি বিধিনিষেধ মানছেন না অনেকেই। প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ, বাড়ছে নমুনা সংগ্রহ ও হাসপাতালে রোগীর সংখ্যা। এদিকে দেশে 20% রোগী অমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত বলে জানালেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শারফুদ্দিন আহমেদ। তবে মৃদু উপসর্গ নিয়ে অনেকে টেস্ট না করায় এর সংখ্যা আরও বেশি হওয়ার আশঙ্কা করেন তিনি। রিপোর্ট করছেন জাহিদ রহমান। প্রতিদিনই বাড়ছে করোনা সংক্রমণের হার, তাই নমুনা সংগ্রহ কেন্দ্রগুলোতে উপশম নিয়ে রোগীর সংখ্যাও বেশি। উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে করোনা পরীক্ষা করতে আসা রোগীরা সেবার মান বাড়ানোর তাগিদ দেন। সমস্যাটা হচ্ছে একজন যখন নতুন আসবেন তখন কোথায় যাবেন সেই ধরনের কোনো ইন্ডিকেশন এখানে দেওয়া নেই। আমি কয়েকদিন ধরে 3 দিন ধরে একটু জ্বর এবং মাথা ব্যথা। এন্ডোস্কোপি দিয়েছে, এই জন্য করোনা টেস্ট করাইয়ে তারপর যাইতে বলছে, এই জন্য আজকে 3 দিন ঘুরতেছি। আমার গত কয়েকদিন ধরে প্রবল কাশি এবং শরীর ব্যথা এবং ভালো না লাগা, মানে শরীরের ভিতরে অস্বস্তি লাগার অনুভবটা হচ্ছে কয়েকদিন ধরেই। রাস্তাঘাট, গণপরিবহন সহ সব জায়গায় স্বাস্থ্যবিধি মানার ঢিলেঢালা মনোভাব। বাড়তি চাপে অতিরিক্ত যাত্রী নিয়ে গণপরিবহন চললেও অস্বীকার করেন পরিবহন শ্রমিকরা। গাড়ির লোক দাঁড়া করে নেই না। সে আমি কিনবো এখন, কিনবো। আমার জন্য জরুরি, আমার এতক্ষণ ছিঁড়ে গেছে, কিনবো এখন। বাসে দাঁড়ায় যাত্রী নিচ্ছে এবং কি খুব বেশি যাত্রী নিচ্ছে, যেখানে দাঁড়ানোরও জায়গা নেই এমনও যাত্রী নিচ্ছে বাসে। প্রশাসন থেকে বা আপনার দায়িত্বশীল প্রতিষ্ঠান থেকে যে তাদেরকে তদারকি করা, এই বিষয়টিও আমি ঠিকমতো দেখতে পাচ্ছি না। এদিকে প্রতিদিন করোনা হাসপাতালেও বাড়ছে রোগীর সংখ্যা। অন্যদিকে কোভিড-19 জিনোম সিকোয়েন্স নিয়ে 8 জানুয়ারি পর্যন্ত গবেষণার তথ্য তুলে ধরল বিএসএমএমইউর উপাচার্য। বাংলাদেশে কোভিড-19 আক্রান্তদের 20%ই বর্তমানে অমিক্রন ভেরিয়েন্ট দ্বারা আক্রান্ত, কিন্তু ঘরে ঘরে যারা আক্রান্ত হচ্ছে তাদের অনেকেই অমিক্রনে আছে। মৃদু উপশম নিয়ে অনেকে টেস্ট না করায় অমিক্রন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। জাহিদ রহমান, আরটিভি, ঢাকা। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় বুধবার থেকে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচার কাজ ভার্চুয়ালি পরিচালিত হবে। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নির্দেশক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মোহাম্মদ আলী আকবর এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছেন। এর আগে সকালে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী জানিয়েছেন, যেভাবে করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে তাতে ভার্চুয়ালি যেতে হবে। হাইকোর্ট বিভাগের 13 জন বিচারপতি করোনা আক্রান্ত, সুপ্রিম কোর্টের অনেক স্টাফও করোনা আক্রান্ত হয়েছেন। এছাড়া রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা AM আমিন উদ্দিন ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল SK মোর্শেদ করোনা আক্রান্ত হয়েছেন। করোনা সংক্রমণের কারণে এখনই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের কথা ভাবছে না সরকার। তবে পরিস্থিতি নাজুক হয়ে পড়লে অনলাইনে ক্লাস চালু করা হতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। বিকেলে রাজধানী ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনে আলোচনা শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। আরো এমন দেখা যায় যে শিক্ষা প্রতিষ্ঠানে সংক্রমণ ছড়িয়ে পড়ছে, আমরা ক্লাস চালু রাখতে পারছি না, সেক্ষেত্রে তো আমাদের অনলাইনে যেতেই হবে। আর এখনও আমরা অনলাইন এবং অন্য যে যেমন অ্যাসাইনমেন্ট সেগুলো আমরা এখন চালু রাখছি। তার কারণ হচ্ছে যে সব শিক্ষার্থী হয়তো আসতে পারছে না, কারো বাড়িতে অসুস্থতা আছে, কেউ নিজে অসুস্থ, তো সেই ক্ষেত্রে কেউ যেন পিছিয়ে না পড়ে। পুলিশের উপর হামলার অভিযোগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। মামলায় অজ্ঞাতনামা 200-300 শিক্ষার্থীকে অভিযুক্ত করা হয়েছে। পুলিশের উপপরিদর্শক মোহাম্মদ আব্দুল হান্নান বাদী হয়ে সোমবার রাতে সিলেটের জালালাবাদ থানায় মামলাটি করেন। এদিকে দ্বিতীয় দিনের মতো বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে অনড় শিক্ষার্থীরা। সিলেট প্রতিনিধি হোসেন আহমেদ সুজাদের তথ্য ও চিত্রে আরও জানাচ্ছেন খান আলামিন। গেল 5 দিন ধরে বিভিন্ন দাবি আদায়ের জন্য আন্দোলন, হামলা, পাল্টা হামলায় উত্তপ্ত সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ। আন্দোলনের সহিংসতার অভিযোগ এনে অজ্ঞাত 300 শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করেছেন জালালাবাদ থানার উপপরিদর্শক মোহাম্মদ আব্দুল হান্নান। রবিবারের ঘটনায় আমাদের পুলিশ সদস্য 10 জন আহত হয়েছেন। এই ঘটনায় আমরা পুলিশের কর্তব্য কাজে বাধা দান এবং পুলিশকে আহত করা,
এই ঘটনার পরিপ্রেক্ষিতে যেহেতু আপনারা সবাই দেখেছেন ককটেল বিস্ফোরণ ঘটেছে এবং গুলি করা হয়েছে, পুলিশকে ইটপাটকেল নিক্ষেপ করা হয়েছে, তো এই বিষয়ে আমরা অজ্ঞাতনামা 200-300 আসামির বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি জানান, এ ঘটনায় মামলা নয়, শিক্ষার্থীদের সঙ্গে বসে সমাধান করতে চান। রাজনৈতিক নেতৃবৃন্দ যারা ছিলেন তারাও একই মত প্রকাশ করেছেন যে আমরা সবাই মিলে আলোচনা করব, ছাত্রদের সঙ্গে আলোচনা করে একটা সুষ্ঠু সুন্দর পরিবেশ আমরা ফিরিয়ে আনার চেষ্টা করব। এদিকে সকাল থেকে উপাচার্য অধ্যাপক ফরিদউদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ অব্যাহত রেখেছে শিক্ষার্থীরা। আন্দোলনরতরা জানান, উপাচার্যের মদদেই শিক্ষার্থীদের ওপর পুলিশ লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। আমাদের দাবি এখন একটাই, আমাদের এই ভিসি মহোদয়ের যে পদত্যাগটা, কারণ উনি পদত্যাগ না করা পর্যন্ত আমরা থাকবো এখানে। আমাদেরকে নানাভাবে ভয় দেখানো হয়েছে, আমাদেরকে পুলিশ পাঠানো হয়েছে, আধুনিক অস্ত্রসজ্জার গাড়ি পাঠানো হয়েছে। স্মারকলিপি পাঠানো হবে, তখন হচ্ছে যে এই টোটালটা হচ্ছে স্বাক্ষরটার একটা মেন কপিগুলো হচ্ছে রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে আর কি। গতকালকে কোনো ধরনের বিশৃঙ্খলা হয়নি, আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান করছি পিসি ভবনের সামনে এবং ওইখান থেকে আমাদের হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে রেসপন্স করে। সোমবার রাতে উপাচার্যের পদত্যাগ চেয়ে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মোহাম্মদ আব্দুল হামিদের উদ্দেশ্যে খোলা চিঠি পাঠ করে আন্দোলনরত শিক্ষার্থীরা। খান আলামিন, RTV। দর্শক, এই মুহূর্তে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রয়েছেন সহকর্মী হুসাইন আহমেদ সুজাত। সুজাত নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। সুজাত, মামলার পর এই মুহূর্তে আসলে ক্যাম্পাসের পরিবেশ কি অবস্থায় আছে এবং মামলার বিষয়ে শিক্ষার্থী ও পুলিশ কি বলছে আসলে? জ্যোতি, আপনারা নিশ্চয়ই জানেন যে সকাল থেকেই কিন্তু শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় দিনের মতো বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফরিদউদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করছে এবং তারা এখনও ক্যাম্পাসে অবস্থান করছে। বিকেলের দিকে আমরা যেটা দেখেছি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটি প্রতিনিধি দল এসে শিক্ষার্থীদের সাথে কথা বলতে চেয়েছিলেন, কিন্তু শিক্ষার্থীরা সেই প্রতিনিধি দলের সাথে কোনো কথা বলেনি। তারা একটি দাবিতেই অনড় যে ভিসিকে পদত্যাগ করতে হবে। আপনারা নিশ্চয়ই জানেন যে আজকে কিন্তু পুলিশ বাদী হয়ে সেদিনকার ঘটনা নিয়ে একটি মামলা করা হয়েছে, সেখানে অজ্ঞাতনামা রাখা হয়েছে আসামি। তো এ নিয়ে আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলেছিলাম, তারা বলছে তারা এটা নিয়ে মোটেও উদ্বিগ্ন নয়, তাদের আন্দোলন তারাই চালিয়ে যাবে। তো আপনারা নিশ্চয়ই জানেন যে ইতিমধ্যে কিন্তু বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে এবং হল থেকে শিক্ষার্থীদেরকে চলে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছে, কিন্তু তারপরও অনেক শিক্ষার্থী এই মুহূর্তে হলে অবস্থান করছে। আমরা একজন শিক্ষার্থীর সাথে একটু কথা বলবো। এই মুহূর্তে আছি আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে। আচ্ছা, এই মুহূর্তে হল কেমন শিক্ষার্থী হল ছেড়েছে একটু বলবেন? আমাদের গতকাল হচ্ছে দুপুর 12টার মধ্যে হল ছাড়ার নির্দেশ ছিল, এর মধ্যে অনেকে চলে গেছে, কিন্তু যারা হচ্ছে দূর দূরান্তের বাসের টিকিট, ট্রেনের টিকিট ম্যানেজ করতে পারেনি, তাদের মধ্যে কিছু সংখ্যক হচ্ছে এখনো হল রয়ে গেছে। তার মধ্যে আপনি জানেন হয়তো যে আমাদের মুস্তফা আলী হল সম্পূর্ণ ফাঁকা, আমাদের এই বঙ্গবন্ধু হলটায় অল্প সংখ্যক শিক্ষার্থী আছেন এবং মেয়েদের মধ্যে হচ্ছে অল্প সংখ্যকই হলে অবস্থান করছেন। আর এর মধ্যে অনেকেই চলে যাচ্ছেন বাড়ির দিকে, বা আমিও বের হয়ে যাচ্ছি বিশ্ববিদ্যালয়ের পাশের কোনো মেসে উঠবো। তো অনেকেই বের হয়ে গেছে, হলগুলোতে খুব বেশি স্টুডেন্ট নেই এখন। যদি আপনি শুনছিলেন যে এই যে হলের শিক্ষার্থীরা বলছেন যে ইতিমধ্যে অনেক শিক্ষার্থী হল ছেড়েছে এবং আরো শিক্ষার্থীরা হল ছাড়ছে, তারপরেও কিন্তু যারা আন্দোলনরত শিক্ষার্থী তারা কিন্তু হলেই রয়েছেন এবং উপাচার্যের পদত্যাগের দাবিতে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে। জ্যোতি। সুজাত, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী হুসাইন আহমেদ সুজাত। সাধারণ মানুষের স্বার্থ সংশ্লিষ্ট ছাড়া এখন থেকে কারো ইচ্ছে মাফিক কোনো প্রকল্পের অনুমোদন কিংবা বাস্তবায়ন হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানান তিনি। এ সময় স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় রেখে জেলা প্রশাসকদের কাজ করার আহ্বানও জানান সরকার প্রধান। জানাচ্ছেন মারুফ রেজা। মাঠ পর্যায়ে সরকারের নীতি ও কর্মসূচি বাস্তবায়নের বিভিন্ন দিক সম্পর্কে অবহিত করতে শুরু হলো জেলা প্রশাসক সম্মেলন 2022। শাসনকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে হবে। 3 দিনের এই সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে সরকারের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে দ্রুত তা বাস্তবায়নের তাগিদ দেন প্রধানমন্ত্রী। জেলা পরিষদ, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ সব জায়গায় নির্বাচিত প্রতিনিধিরা আছে, তাদের কিছু প্রতিশ্রুতি থাকে জনগণের কাছে। যে প্রতিশ্রুতিগুলি আসলে এটা যথাযথ কিনা, একজন জেলা প্রশাসক কিন্তু এ ব্যাপারে বিরাট অবদান রাখতে পারেন। তবে সেই ক্ষেত্রে জেলা পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধি বা অন্যান্য জনপ্রতিনিধি, সংসদ সদস্য, তাদেরকেও যদি নিয়ে
একসাথে বসে আলোচনা করে কাজ করা যায়, সেটা আরও বেশি কার্যকর হবে বলে আমি বিশ্বাস করি। মানুষের মৌলিক চাহিদা পূরণ সরকারের অন্যতম লক্ষ্য জানিয়ে তাদের সেবার বিষয়ে সচেতন থাকতে জেলা প্রশাসকদের নানা পরামর্শ দেন সরকার প্রধান। প্রকল্পগুলি যথাযথভাবে গ্রহণ করা এবং তার প্রয়োজনীয়তা সাপেক্ষে এবং সেগুলিতে বাস্তবায়নে কোনো অনিয়ম হচ্ছে কিনা বা কোনো দুর্নীতি হচ্ছে কিনা বা মানসম্মত হচ্ছে কিনা সেই বিষয়টার উপর নজরদারি ব্যবস্থা আপনাদের অবশ্যই নিতে হবে। প্রকল্প যেটা নিতে হবে সেটার জন্য যথাযথ মানুষের সেবামূলক হয় এবং মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ডে অবদান রাখতে হবে, সেদিকে লক্ষ্য রেখেই কিন্তু করতে হবে। সেদিকে মানে একটা কিছু করার জন্য করা, সেটার জন্য না হয়। তৃণমূলের কোথাও মুক্তিযোদ্ধা পরিবার অবহেলিত অবস্থায় আছে কিনা তাদের ব্যাপারে খোঁজ নেওয়ার পাশাপাশি চলমান করোনা সংক্রমণ রুখতে জোর তাগিদও ছিল প্রধানমন্ত্রীর কণ্ঠে। একটা নতুন ভেরিয়েন্ট এসে গেছে, তো এটা খুব দ্রুত ছড়াচ্ছে। এ ব্যাপারে সবাইকে আরও সচেতন হতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং আমি জেলা প্রশাসনে সকলকে বলবো যে আপনারাও স্ব জেলা এখন নির্দেশ দিয়ে দেবেন প্রত্যেকেই যেন স্বাস্থ্যবিধিটা মেনে চলে। সরকার প্রতিশ্রুতি অনুযায়ী ঘরহীনদের ঘর ও জমি নিশ্চিত করতে প্রয়োজনে ফান্ড গঠনের মাধ্যমে জমি কেনা হবে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একটি মানুষের জন্য গৃহহীন না থাকে, ঠিকানাবিহীন না থাকে। মারুফ রেজা, RTV, ঢাকা। বর্তমান সরকার কিংবা তাদের গঠিত কমিশনের অধীনে নির্বাচনে যাবে না বিএনপি, তারপরও নির্বাচন করতে চাইলে তা রুখে দেবে জনগণ। একথা বলেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। দুপুরে গুলশান বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, নির্বাচন কমিশন গঠনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতির সংলাপ অর্থহীন। নির্বাচন কমিশন গঠনে যে খসড়া আইন গৃহীত হয়েছে তাতে ক্ষমতাসীনদের ইচ্ছার প্রতিফলন হয়েছে বলে মন্তব্য করেন বিএনপির এ সিনিয়র নেতা। এই সরকার যারা জনগণের ভোটে নির্বাচিত না, যারা গণবিরোধী এবং তাদের সাজানো যে প্রশাসন, তার অধীনেই আমরা কোনো নির্বাচনে যাব না। আর তাদের গড়া যে নির্বাচন কমিশন, যেটা অযোগ্য অপদার্থ হিসাবে সারা দুনিয়ায় প্রতিষ্ঠিত, তাদের অধীনে তো নয়। আর তারা এবার যেটা করতে যাচ্ছে সেটাও আলটিমেটলি একই জিনিস দাঁড়াবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ বলেছেন, দেশ বিরোধী ষড়যন্ত্র করতে $1 মিলিয়ন ব্যয় করেছে বিএনপি। এ টাকা তারা কোথায় পেল, দুদক ও নির্বাচন কমিশনের তা খতিয়ে দেখা উচিত। দুপুরে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন। এছাড়া 12টিরও বেশি লবিস ফার্মের সঙ্গে বিএনপি চুক্তি করেছে। তথ্যমন্ত্রী বলেন, বিএনপি দল হিসেবে টাকা কোথায় পেল তা দেখার প্রাথমিক দায়িত্ব নির্বাচন কমিশনের। যারা বিএনপিকে টাকা দিচ্ছে তাদের ব্যাপারে খোঁজ নেওয়ার দায়িত্ব দুদক আর NBR-এর। প্রায় $2 মিলিয়ন তারা 3 বছরে পে করেছে। এটি নয়াপল্টনের অফিসের ঠিকানা দিয়ে যারা যেহেতু চুক্তি করেছে, এটি অস্বীকার করার কোনো সুযোগ নাই। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য, দেশ বিরোধী অপপ্রচার চালানোর জন্য, দেশের উন্নয়ন অগ্রগতি রুখে দেওয়ার জন্য বিএনপি প্রতিষ্ঠান হিসাবে লবিস্ট নিয়োগ করে এই কাজগুলো করছে। অভিনেত্রী রাইমা ইসলাম শিমুকে তার স্বামী নোবেল খুন করেছেন। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার দায়ে তিনি স্বীকার করেছেন বলে জানায় পুলিশ। পারিবারিক কলহের জেরে খুন হন বলেও জানান ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সর্দার। হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চেয়েছে নিহতের পরিবার। বিস্তারিত জানাচ্ছেন আপেল শাহরিয়ার। আমি তোমার কোনো কথাই শুনবো না। একটা করো, হয় সাংবাদিকতা নয়তো প্রেম। গেল রোববার সকাল থেকে নিখোঁজ ছিলেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী রাইমা ইসলাম শিমু। এই ঘটনায় রাজধানীর কলাবাগান থানায় সাধারণ ডায়েরিও করা হয়। একদিন পর সোমবার তার বস্তাবন্দি মরদেহ পাওয়া যায় কেরানীগঞ্জের হযরতপুর ব্রিজের কাছে। সুরতহালের পর পুলিশ ময়না তদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে পাঠায়। তদন্তে নেমে পুলিশ জানতে পারে স্বামী নোবেল তাকে পরিকল্পিতভাবে হত্যা করে। এই হত্যাকাণ্ডে তার বন্ধু ফরহান সহযোগিতা করে বলেও জানান ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সর্দার। সন্দেহজনকভাবে তার স্বামী নোবেল এবং তার বন্ধু ফরহাদকে আমরা রাতের বেলা জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসি। তাদের বক্তব্য, আমাদের সংগৃহীত সাক্ষ্য প্রমাণ সব কিছুর প্রেক্ষিতে তাদের সংশ্লিষ্টতা আমাদের প্রাথমিকভাবে আমাদের নিকট প্রতীয়মান হয়, যার প্রেক্ষিতে আমরা তাদেরকে আটক করি। এই ঘটনার প্রেক্ষিতে কেরানীগঞ্জ মডেল থানায় একটি মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে। শিমুর বড় ভাই বলেন, মাদকাসক্ত স্বামী তার বোনকে প্রায় মারধর করত।
হত্যাকাণ্ডের পেছনে কারো ইন্ধন আছে কিনা তা খুঁজে বের করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে নিহতের পরিবার। আমার বোন গেছে, সঠিক বিচার হোক, আমরা চাই সঠিক বিচার। আমরা মামলা করব, এটা তো হত্যা, সবাই জানেন। মামলা আমরা করব, করার জন্যই আসছি। আমরা জেনে আমরা চাই সঠিক পথে যাক। আপনারা সবাই আমাদেরকে হেল্প করেন। আমার বোন জামাই নোবেল হইল প্রথম আসামি ভাই, তার ড্রাইভার এবং ফরহাদ গাড়ির পিছনে রক্ত অবস্থায় অলরেডি ফরহাদ আর এটা আমার বোন জামাইরে আমরা ধরাই দিয়েছি। তার প্রমাণ হলে তার নিজের গাড়িতে সবকিছু পাওয়া গেছে। শিমু 1998 সালে সিনেমায় আত্মপ্রকাশ করেন। 2004 সাল পর্যন্ত নিয়মিত বড় পর্দায় দেখা গেছে তাকে। প্রথম সারির পরিচালকদের সিনেমায় অভিনয় করেছেন শিমু। গেল কয়েক বছর ধরে তিনি নাটকের সঙ্গে যুক্ত ছিলেন। আরে ভাই, আপনারা একটু থামেন, আমার কথা শুনেন। আপেল শাহরিয়ার, RTV, ঢাকা। দেশের ব্যবসা আরও এগিয়ে নিতে এসএমই খাতে 25% ঋণ দিতে ব্যাংকগুলোকে বাধ্য করতে বাংলাদেশ ব্যাংকের প্রতি আহ্বান জানিয়েছেন বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান এবং FBCCI এর সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন। সকালে রাজধানীর গুলশানে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠানের প্রথম ব্যবসায়িক বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। আরও জানাচ্ছেন এআর বাদল। গেল বছরের সার্বিক কার্যক্রম এবং আগামীর কর্মপরিকল্পনা নিয়ে প্রথমবারের মতো দুদিনব্যাপী ব্যবসায়িক বার্ষিক সম্মেলনের আয়োজন করে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক। এতে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তারিক মোর্শেদ সহ ভাইস চেয়ারম্যান, উপদেষ্টা, উপব্যবস্থাপনা পরিচালক, বিভাগীয় প্রধান এবং সকল শাখার ব্যবস্থাপকরা অংশ নেন। ব্যাংকটির চেয়ারম্যান এবং FBCCI সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন বলেন, সরকারের সহযোগিতার কারণেই ব্যাংকিং খাতে উন্নয়ন সম্ভব হয়েছে। এই যে 1,87,000 কোটি টাকার যে বিজনেস স্টিমুলাস প্যাকেজটা টোটাল কিন্তু ব্যাংক বেস। সরকার যেটি করেছেন সেখানে একটা সাবসিডিয়ারি দিয়েছেন আমাদের ইন্টারেস্টের উপরে। আদারওয়াইজ ব্যাংকেরও কিন্তু একটা ব্যবসা এখানে সিকিউরিটি হয়েছেন। আমি মনে করি সরকার এটা একটা সাংঘাতিক ভালো একটা ডিসিশন ছিল ব্যাংকিংটাকে সাপোর্ট দেওয়ার জন্য। তাতে ধন্যবাদ জানাতে চাই সরকারকে। বাংলাদেশ ব্যাংকের উচিত হবে যে ব্যাংকগুলিকে বাধ্য করানো যে মিনিমাম 25% যেন তারা SME-তে ফান্ডিং করে। কারণ আমরা দেখি আমাদের টোটাল বিজনেসের ব্যাকবোনটা কিন্তু SME। এই সময় দেশের অর্থনীতিকে আরও সমৃদ্ধ করতে আন্তর্জাতিকভাবে ব্যবসা বাড়ানোর পরামর্শও দেন তিনি। কতগুলি কান্ট্রিকে আমাদেরকে ফোকাস করতে হবে, টার্গেট করতে হবে, কোথায় ইন্টারন্যাশনাল বিজনেসটা বাড়বে। AR বাদল, RTV। প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ, প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ পারভেজ সহ 3 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। চার্জ গঠনের মধ্য দিয়ে আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হলো। দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারীর আদালত আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে অভিযোগ গঠনের আদেশ দেন। আগামী 15 ফেব্রুয়ারি সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেছেন আদালত। 2020 সালের 24 জুলাই বালু ব্যবসায়ী SM শিপন 2 আসামির বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় প্রতারণার অভিযোগে মামলাটি দায়ের করেন। বিশ্বের বেশিরভাগ দেশে বহুজাতিক কোম্পানিগুলোর লভ্যাংশের একটি অংশ সেই দেশের জনগণের সাথে ভাগাভাগি করতে পুঁজিবাজারে তালিকাভুক্তির বাধ্যবাধকতা থাকলেও এ নিয়ে বাংলাদেশের নেই কোনো আইন। ফলে এদেশে ব্যবসা করে মুনাফার কোনো অংশই জনগণকে না দিয়ে হাজার হাজার কোটি টাকা নিয়ে যাচ্ছে বেশিরভাগ প্রতিষ্ঠান। বিশ্লেষকদের মতে এজন্য এগোতে পারছে না এদেশের পুঁজিবাজার, বাড়ছে না বিনিয়োগও। তবে নিয়ন্ত্রক সংস্থা BSECর আশা এ বছরই বাজারে যুক্ত হবে বেশ কয়েকটি বহুজাতিক প্রতিষ্ঠান। সেলিম মালিকের রিপোর্টে বিস্তারিত থাকছে। ভোগ্যপণ্য থেকে শুরু করে প্রসাধনীর মার্কেট শেয়ারের বড় অংশই বিশ্বের বিখ্যাত সব বহুজাতিক কোম্পানির দখলে। তথ্য প্রযুক্তি ও টেলিকমের প্রায় পুরোটাই এবং আর্থিক খাতের একটি অংশ দেখভাল করছে বিদেশি প্রতিষ্ঠানগুলো। দেশের 17 কোটি মানুষকে ভোক্তা বানিয়ে প্রতি বছর হাজার হাজার কোটি টাকা মুনাফা নিয়ে যাচ্ছে এসব বহুজাতিক প্রতিষ্ঠান। দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত না হওয়ায় বেশিরভাগ প্রতিষ্ঠানের মুনাফার অংশীদার হতে পারছে না এদেশের জনগণ। বড় বড় কোম্পানিগুলি যে আজকে কিন্তু মার্কেট এভাবে হঠাৎ করে পড়বে না, হঠাৎ করে উঠতে পারবে না। তাদেরকে নিশ্চয়তা দিয়ে আনতে হবে যে আমরা বিনিয়োগকারীকে সর্বনিম্ন প্রফিটটা দিব। বিশ্লেষকরা বলছেন এদেশের আইনে ছাড় দিচ্ছে তাদের। ইউনিলিভারের শ্যাম্পু কিনতেছো, সাবান কিনতেছো, কিন্তু ইউনিলিভারের একটা শেয়ারেরও তুমি মালিক না। নেসলে নাই, মেট লাইফ নাই। ইন্ডিয়ান লোকরা তো মালিক, পাকিস্তানের লোকরা তো মালিক,
আমার বাংলাদেশের লোকেরা মালিক হবে না কেন? এত বড় সাইজের অর্থনীতি নিয়ে এত বড় ব্যবসা করতেছে, কোনো মাল্টিনেশনাল শেয়ার বাজারে বাইরে নেই, কোনো ইকোনমিতে নেই, অনলি ইন বাংলাদেশ। এটা হচ্ছে আমাদের পলিসি মেকারদেরকে তারা বোকা মনে করে। উনাদের যখন বিজনেস করতে আসছে তখন কিন্তু এই শর্তটা যদি জুড়ে দেওয়া হইতো যে শেয়ার মার্কেটে লিস্টেড হইতেই হবে, তাইলে হয়তো এটা হইতো। আর এই কারণে দেশি বিনিয়োগকারীদের পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে পারছে না এদেশের পুঁজিবাজার। কোয়ালিটি স্টকের সংকট, মানুষ বিনিয়োগ করতে পারে না, মানুষ 3 বছরের জন্য কোনো শেয়ার ধরে রাখতে পারে না, কারণ সংখ্যা তো ওইভাবে শেয়ারই নাই। ফরেন পোর্টফোলিও ইনভেস্টর যারা বিদেশ থেকে ইনভেস্ট করতে চায় তারা দেখে যে এখান থেকে ইউনিলিভার নাই, অথচ বোম্বেতে আছে, তারা ওইখানে চলে যায়। বহুজাতিক কোম্পানিগুলোকে বাজারে টানতে প্রয়োজনে দিতে হবে বড় আকারের ভ্যাট ট্যাক্স ছাড়। আজকে যে 7.5% ট্যাক্সের ডিফারেন্স আছে সেটাকে অন্তত 15% ডিফারেন্স করা উচিত তালিকাভুক্ত এবং অতালিকাভুক্ত মধ্যে, এবং যারা তালিকাভুক্ত কোম্পানি তাদের ভ্যাটের হারও কমিয়ে আনা উচিত 15%-এর পরিবর্তে 10%। তবে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি বলছে চলতি বছরে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে যাচ্ছে বেশ কয়েকটি প্রতিষ্ঠান। এখন সবাই আসার ব্যাপারেই কাজ করছে, তো একটা অ্যাকাউন্টস তৈরি করা, আসার প্রস্তুতি নেওয়া, এটা মিনিমাম 6 মাস লাগে। তো আপনারা এই বছর থেকে ইনশাল্লাহ ভালো হলো কিছু কোম্পানি দেখতে পাবে যারা আসছে। সেলিম মালিক, আরটিভি, ঢাকা। একের পর এক দুর্ঘটনায় যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠেছে ঢাকা সিলেট মহাসড়ক। প্রায় প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। ফায়ার সার্ভিস বলছে ওভারটেকিং সহ সবচেয়ে বেশি দুর্ঘটনা এনা পরিবহনের গাড়িগুলোর। আবার এনা পরিবহনের কর্তৃপক্ষ বলছে এই রুটে তাদের কতটি গাড়ি চলছে কোনো সঠিক হিসেব তাদের কাছে নেই, আর তাই দুর্ঘটনাও বেশি ঘটছে। সিলেট থেকে হোসেন আহমেদ সুজাদের তথ্য ও চিত্রে বিস্তারিত শাহাবুদ্দিন শিহাবের রিপোর্টে। গেল বছরের ২৬ ফেব্রুয়ারি সিলেট ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার রশিদপুরে এনা পরিবহন ও লন্ডন এক্সপ্রেস বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারান সিলেট উইমেন্স মেডিকেল কলেজের এক চিকিৎসক সহ ৮ জন, আর আহত হন আরও অন্তত ২০ জন। এভাবেই গত বছর জুড়ে সড়ক দুর্ঘটনার নিউজের শিরোনাম ছিল সিলেট ঢাকা মহাসড়ক সহ পুরো বিভাগ। ফায়ার সার্ভিসের দেয়া তথ্য মতে সিলেট বিভাগে ২০২১ সালে ৩৬৩টি সড়ক দুর্ঘটনায় শুধু সিলেটে প্রাণ হারান ৭৫ জন। এর মধ্যে ঢাকা সিলেট মহাসড়কে এনা পরিবহন ৫টি দুর্ঘটনা ঘটিয়েছে, যেখানে নিহত হয়েছেন ৯ জন আর পঙ্গুত্ব বরণ করেছেন ১০ জন। পুলিশের সূত্র বলছে ২৪ জুলাই ২০২০ সাল থেকে ২৬ সেপ্টেম্বর ২০২১ সাল পর্যন্ত এই একই মহাসড়কের ওসমানীনগরে ৩১টি বাস দুর্ঘটনায় ২৬ জনের মৃত্যু হয়েছে, আর পঙ্গুত্ব বরণ করেছেন অর্ধশতাধিক, যার সব ঘটেছে ভোরবেলা। প্রশাসন বলছে বেপরোয়া গতি, বিপজ্জনক ওভারটেকিং, যাত্রী ও পথচারীদের অসতর্কতা, চালকের অদক্ষতা ও ঘুমন্ত অবস্থায় গাড়ি চালানোর কারণে ঘটছে দুর্ঘটনা। এখানে আসলে স্পিডটা কম্পারেটিভলি তারা বাড়িয়ে দেয়, এবং আপনি দেখবেন যে সমস্ত বড় বড় ধরনের দুর্ঘটনাগুলো ভোর রাতেই ঘটেছে। তারা মানে না একটা ট্রিপ নিয়ে আসলে পরবর্তীতে যত দ্রুত গতিতে আসতে পারবে তারপরে আরেকটা ট্রিপ নিয়ে তারা যেতে পারে। দূরপাল্লার বাসে অতিরিক্ত চালক নিয়োগের পাশাপাশি এনা পরিবহনের ম্যানেজমেন্টের অনিয়ম বন্ধ করার কথা বলছেন শ্রমিক নেতারা। অন্ততপক্ষে সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের স্বীকৃতিপত্রটা এবার নিলে আশা করি আমরা চিনিয়া দক্ষটা এবার দিব। তবে এনা পরিবহন কর্তৃপক্ষ বলছে ভিন্ন কথা। আমার গাড়ি চলতেছে, হয়তো বা ওভারটেক করতে গিয়া ওই রকমটা হয়ে যায়, তারপর আমরা গাড়ির গতিসীমাও নির্ধারণ করে দিচ্ছি সর্বোচ্চ 80-তে। এছাড়া এই মহাসড়কে প্রাণ হারিয়েছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইফতেখার হোসেন শামীম ও সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান সহ অনেক গণ্যমান্য ব্যক্তি। শাহাবুদ্দিন শিহাব, আরটিভি। রাজশাহীতে ১২তম জিপিএইচ ইস্পাত নিবেদিত জাতীয় আলোকিত হিফজুল কোরআন প্রতিযোগিতা ২০২২ প্রাথমিক বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা 11:30টায় মহানগরীর হেতেম খা এলাকায় রওজাতুস সালেহিন মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সে এটি অনুষ্ঠিত হয়। এতে বিচারক ছিলেন ডক্টর মোহাম্মদ আবু বক্কর আনসারি, হাফেজ মাওলানা ইমরান হোসেন, হাফেজ মাওলানা ইকবাল হোসেন হাবিবি ও হাফেজ কারি মোহাম্মদ আবদুল্লাহ। অনুষ্ঠানে অর্ধশতাধিক প্রতিযোগিতার মধ্যে ৬ জনকে উত্তীর্ণের জন্য ইয়েস কার্ড দেওয়া হয়। পরবর্তী অডিশন আগামী ২২ জানুয়ারি গাজীপুরের রহমানিয়া ইনস্টিটিউটে সকাল 10টায় অনুষ্ঠিত হবে। নতুন বছরের শুরুতেই 5G নেটওয়ার্কযুক্ত আরও একটি স্মার্টফোন V23 5G আনল বহুজাতিক স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো। গত 16 জানুয়ারি বাংলাদেশের বাজারে যাত্রা শুরু করে স্মার্টফোনটি।
ফোনটিতে ব্যবহার করা হয়েছে কালার চেঞ্জিং ফ্লোরাইট এজি ডিজাইন প্রযুক্তি। সূর্যের আলোতে গেলে স্মার্টফোনটি নীলাভ সবুজ রং ধারণ করবে, আর তার কিছুক্ষণ পরেই একই স্মার্টফোন হবে আবার সোনালী রঙের। ফোনটির বড় আকর্ষণ 50 মেগাপিক্সেলের ইন্ডাস্ট্রি লিডিং সেলফি ক্যামেরা, যা বর্তমানে বাজারে থাকা স্মার্টফোনগুলোর মধ্যে সবচেয়ে বড় সেলফি ক্যামেরা। 8 জিবি র্যাম এবং 128 জিবি রোমের এই ফোনে রয়েছে 44 ওয়াটের ফ্ল্যাশ চার্জিং প্রযুক্তি এবং 4200 মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি। দুর্দান্ত ফিচারের এই স্মার্টফোনটি কিনতে খরচ পড়বে 39,990 টাকা। 22 জানুয়ারি থেকে পাওয়া যাবে সারা দেশের অথরাইজড আউটলেটগুলোতে। দর্শক, সন্ধ্যার সংবাদ এই পর্যন্তই। RTV সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। রাতের সংবাদ 11:15 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।